সোনার তুলো? এ তো বিশাল ব্যাপার। তোমার দেওয়া এই কাঁথাটাও যেন ঠান্ডা হয়ে গেছে। তুমি আমার মেয়ের জীবন কেন কেড়ে নিচ্ছ? আহারে, চকচকে সোনার তুলো! এই অলৌকিক গাছ এখানে কোথা থেকে এলো? এখন অপেক্ষা শুধু পূর্ণিমা রাতের। আমার চাঁদে নিয়ে সুতো বোনা শেখাবে একদিন। এ যেন রূপকথার গল্প। বাবা, খুব শীত লাগছে। তোমার দেওয়া এই কাঁথাটাও যেন ঠান্ডা হয়ে গেছে। তুমি এত দেরি করে ফিরলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওরে আমার মা, মন খারাপ করিস না। আজ ফিরতে একটু দেরি হলো। তোর এই কষ্ট দেখে আমার যে বুক ফেটে যাচ্ছে। আমি তোকে কথা দিচ্ছি, কাল সকালেই কবিরাজকে ডেকে আনবো। বাবা, তুমি তো কাঁথা বিক্রি করো, কিন্তু আমাদের ঘরেই কেন একটা ভালো গরম কাঁথা নেই? এই কাঁথাটা পরে শীত কাটছে না, ইঁদুরেও কেটে দিয়েছে। আর বলিস না মা, আজকে শেষের কাঁথাটা আমি তোর জন্যই রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু এক বাবু সেটা এত জোর করলেন যে না বেচে আর পারলাম না। কাল আমি তোর জন্য একটা নতুন কাঁথা বুনবো। এবার তো হলো। তোমার এই সামান্য আয় দিয়ে কি হবে? মেয়েটার যে কি রোগ হয়েছে কবিরাজ না দেখালে তো আমরা জানতেও পারছি না। কাল যে কবিরাজকে ডাকবে বলছো, তার খরচ আর ওষুধের টাকা কোথা থেকে আসবে? চিন্তা করো না কবিতা, এই টাকাটা দিয়ে আজ রাতের মতো খাবার আর কাল কবিরাজের খরচ হয়ে যাবে। আমি ভোর হতেই যাব কবিরাজকে ডেকে আনতে। তোর এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তুমি কবিরাজ দাদুকে ভালো করে বলবে যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তোমার কষ্ট দেখে আমার আরো বেশি কষ্ট হয় বাবা। তুমি খুব সকালে বেরিয়ে যেও, এখন হাত মুখ ধুয়ে এসো, খাবার দেই। এই জ্বরটি আমি ঠিক সহজে ধরতে পারছি না। এটা কোনো সাধারণ জ্বর নয়, এর চিকিৎসা খুবই কঠিন। এর জন্য অনেক নামি দামি ভেষজ লাগবে রে কানাই। কবিরাজ মশাই, তাহলে এখন আমাদের কি করা উচিত? আপনি পথ দেখান, আমার মেয়েটাকে বাঁচান। মেয়েটার কষ্ট যে আর সহ্য হয় না। এর চিকিৎসা করাতে গেলে প্রচুর টাকা খরচ হবে। এই যে লিখে দিলাম, ওষুধগুলো খুব দামি আর সহজে পাওয়া যায় না। তুই টাকা জোগাড় করে আমায় খবর দিস, আমি শহরে গিয়ে তোর মেয়ের জন্য সেই বিশেষ ওষুধ খুঁজে আনবো। এত টাকা আমরা কোথায় পাবো কবিরাজ মশাই? আমাদের তো কিছুই নেই। আমরা সারাদিন খেটে দুটো কাঁথা বানিয়ে বিক্রি করে সামান্যই উপার্জন করতে পারি। দেখ, এটাই একমাত্র পথ। হয় টাকা জোগাড় কর, নয়তো এর পরিণতি দিন দিন খারাপের পথে যাবে। তোদের হাতে এখন সময় খুব কম, আমি চলি রে কানাই। ঠিক আছে কবিরাজ মশাই, আপনি চিন্তা করবেন না। আমি আজই টাকার সন্ধানে বেরোচ্ছি। আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। আমি টাকা জোগাড় করে আপনাকে খবর দেব। কি হবে এখন? তুমি কিভাবে টাকা জোগাড় করবে? আর শোনো, এই বিপদে মহাজনের কাছে যেও না আবার। তাদের সুদের জালে জড়িয়ে পড়লে আমরা শেষ হয়ে যাব। বাবা, তুমি এত চিন্তা করো না তো, দেখবে আমি ঠিক হয়ে যাব। কবিরাজ দাদু তোমায় মিথ্যা বলেছে গো। চুপ কর মা, চুপ কর। কবিতা, আমি সোজা মিনুর কাছে যাব। আমার বোন জামাই যোগু নিশ্চয়ই আমাদের এই বিপদে সাহায্য করবে। মিনু, বোন বাড়িতে আছিস? কানাই দাদা, তুমি হঠাৎ আমার বাড়ি এসেছো? এসো এসো, দাওয়ায় বসো। বসবো না রে, আমি একটা বিশেষ কাজে তোর কাছে এসেছি। মালা খুব অসুস্থ,
কবিরাজ বলেছেন এর চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। তোরা যদি একটু ধার দিস খুব উপকার হয়। মালা অসুস্থ শুনে মনটা খারাপ লাগলো গো দাদা। তবে টাকা দেওয়ার ব্যাপারটা তো আমার হাতে নেই। তোমাদের জামাই অফিস থেকে ফিরলে ওকে বলতে হবে। ঠিক আছে, যোগু কখন ফিরবে রে? আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না। ইয়ারি কানাই দাদা জি, কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? সব ঠিক আছে তো? যোগু, তোমাকেই খুঁজছিলাম। আমার মেয়ে মালার খুব খারাপ অবস্থা। ওর চিকিৎসার জন্য কিছু টাকা ধার করা প্রয়োজন। তুমি যদি একটু সাহায্য করো তাহলে আমার মেয়ের জীবন বাঁচানো যেত। টাকা? এই মাত্র তো ব্যাংকে থেকে ঘুরে এলাম। এই সব টাকাই মাত্র ব্যাংকে রেখে এলাম। এই মুহূর্তে টাকা তুলতে গেলে 1 মাসের সময় লাগবে। এখন আমার হাতে একদম নগদ টাকা নেই গো দাদা। দেখলে তো দাদা, আমাদের হাতে টাকা নেই। তুমি বরং অন্য কারো কাছে যাও। আমরা গরিব মানুষ, এত টাকা ধার দিতে পারবো না। ঠিক আছে রে মিনু, 1 মাস সময় আমার হাতে নেই। তোরা যদি না পারিস তাহলে আর কি করব? আমি তাহলে অন্য কোথাও খোঁজ করি। মিনু, এই নাও, এই টাকাগুলো সিন্ধুকে রেখে দাও তো। এই মাত্র না বললে টাকা জমা করে এলে মেয়েটা অসুস্থ, টাকা ধার দিলেও তো পারতে। আমার খেয়ে দেওয়ার কাজ নেই, যা বলছি করো তো। ধার দিলে শোধ দিতে পারবে তোমার ভাই? যত সব। তুমি ফিরে এসেছো? টাকার কি হলো? মিনুরা কি দিল না? দেখো না, মেয়েটার জ্বর আরো বেড়ে গেছে। ওর সারা শরীর পুড়ে যাচ্ছে। না গো কবিতা, যোগু আর মিনু দুজনেই ফিরিয়ে দিল। ওরা বলল টাকা নাকি ব্যাংকে রেখেছে। আমি আর কোনো উপায় খুঁজে পেলাম না। এই সামান্য ওষুধগুলো কবিরাজের কাছ থেকে নিয়ে এসেছি। এগুলো দিয়ে কি হবে জানি না। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। আমার সোনা মা, তোর কোনো চিন্তা নেই। আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবেই। তুমি আর কিছু বলতে পারলে না? এখন আমাদের কি হবে? আমাদের সব আশা শেষ হয়ে গেল। মহাজনের কাছে গেলেও তো অনেক সুদ চাইবে। না কবিতা, আমি আর পারছি না। তুমি মেয়ের কাছে থাকো, কোনো কিছুই আর ভালো লাগছে না আমার। এই কথা বলে কানাই ঘর থেকে বেরিয়ে অসহায় হয়ে গ্রামের পথ ধরে হাঁটছে। হেঁটে হেঁটে বটগাছের নিচে এসে বসে পড়ে। চারদিক খুটখুটে অন্ধকার নেমে এসেছে। অন্ধকারের মাঝে একটি চাঁদ নীরবে আলো ছড়াচ্ছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়ের জীবন কেন কেড়ে নিচ্ছ? আমি গরিব বলে কি আমার মেয়ের বাঁচার অধিকার নেই? আমি অসহায়। আমার মেয়েকে বাঁচানোর একটি উপায় বের করে দাও। আমি যে ওর কষ্ট দেখতে পারছি না। এক মুহূর্তে এত টাকা আমি কোথায় পাবো? কানাই, ওঠ রে। কেন এই গভীর রাতে একা একা কাঁদছিস? তোর কান্না দেখে আমি নেমে এলাম রে। উঠে দেখ। কে 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 আপনি? আপনি আমাকে ডাকছেন? কোথা থেকে এলেন আপনি বুড়িমা? আমি চাঁদের বুড়ি। আমি এই জগতের সব ভালো মানুষদের দুঃখ কষ্ট দেখতে পাই। তোর নিঃস্বার্থ ভালোবাসা আমাকে এখানে টেনে এনেছে। আমি তোর মেয়ের কষ্ট দূর করতে এসেছি। আপনি কি কোনো অলৌকিক শক্তি?
আমার মেয়েকে সুস্থ করার কোনো উপায় জানেন? বলুন মা, বলুন। আমার মেয়ের জন্য আপনি কি করতে পারেন? আমার মেয়ের জীবন বিপন্ন। বাড়িতে দেখবি তোর উঠানে একটি রূপোর শিমুল গাছ হয়েছে। সেটি কোনো সাধারণ গাছ নয়। সেই গাছে প্রতি পূর্ণিমার রাতে সাধারণ তুলার পাশাপাশি সোনার তুলো ফলবে। সেই তুলো বিক্রি করে তুই মালার চিকিৎসা করাতে পারবি। সোনার তুলো? এ তো অবিশ্বাস্য। আপনি বলছেন আমি শুধু এই তুলো বিক্রি করে আমার মেয়ের জীবন বাঁচাতে পারবো? এ যেন রূপকথার গল্প। না রে, এটা বাস্তব। মনে রাখিস কানাই, এই অলৌকিক কাজ শুধু তোর সততা এবং ভালোবাসার জন্য। যদি তোর মনে লোভ আসে তবে এই তুলো তোর ক্ষতির কারণ হবে। লোভ করলে লোভীর চরম ক্ষতি হবে। এই কথা তুই কাউকে বলবি না। আমি প্রতিজ্ঞা করছি বুড়িমা, আমার এই গাছের কথা কেউ জানবে না। এই তুলো আমার মেয়ের জীবনের চেয়ে মূল্যবান নয়। আর লোভ আমার মনে কখনো বাসা বাঁধবে না। কানাই কথা বলতে বলতে চাঁদের বুড়ি মিলিয়ে যায়, তাকে আর কোথাও দেখা যায় না। এক বুক আশা নিয়ে কানাই তার বাড়ির দিকে যাত্রা করে। এতক্ষণ কোথায় ছিলে গো? মেয়েটার জ্বর তো বেড়েই চলেছে। আমি ভয় পাচ্ছিলাম। এত দুশ্চিন্তায় আমার ঘুমও আসছে না। কবিতা, তুমি আগে আমার সাথে উঠোনে এসো তো, তোমাকে একটা অদ্ভুত জিনিস দেখাবো। এর কোনো চিন্তা নেই, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো। এ কি? এই গাছ তো আগে দেখিনি। এটা কি সত্যি? এর পাতা আর ডালগুলো যেন রূপো দিয়ে মোড়ানো। এই অলৌকিক গাছ এখানে কোথা থেকে এলো? আমি তোমাকে সব বলছি। রাতে আমি একা একা বটতলায় ঘুমিয়ে পড়েছিলাম। তখন এই চাঁদের বুড়ি এসে আমাকে এই বরদান দিয়েছেন। এই গাছ রূপোর শিমুল গাছ, এখানে সোনার তুলো জন্মায় গো। চাঁদের বুড়ি? সোনার তুলো? এই সব কি সত্যি? আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা যদি সত্যি হয় তবে তো আমরা মালার চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ কবিতা, আর তিনি বলে গেছেন প্রতি পূর্ণিমায় এই গাছে সোনার তুলো ফলবে। আর এই তুলো দিয়েই আমরা মালার ঔষধি কিনতে পারবো। তবে তিনি লোভ করতে কঠোরভাবে বারণ করেছেন। তাহলে তো তুমি এই তুলো দিয়ে কাঁথা বানিয়ে বিক্রি করতে পারবে। আর একটা কাঁথা মালার জন্য রেখে দিও, তাতে ওর শীত কাটবে। সোনার তুলো তো পূর্ণিমাতে পাবো, এখনো কিছুদিন বাকি আছে। কাল আমি গাছে থাকা তুলোর কাঁথা বিক্রি করতে পারবো। চলো চলো ঘরে যাই, মালামা একা আছে। বৌদি, মালা কেমন আছে? কানাই দাদা কই? শুনলাম মালার শরীর খুব খারাপ, তাই একবার দেখতে এলুম। এসো মিনু, মেয়েটার জ্বর কমছেই না। তোমার দাদাও তো টাকা রোজগার করতে পারলো না, তাই এখন মন খারাপ করে কাঁথা বিক্রি করতে গেছে। বৌদি, এ কি গাছ তোমাদের উঠোনে? এটা কিসের গাছ? এর পাতাগুলো কেমন যেন রূপোর মতো ঝলমল করছে। আমি তো জীবনে এমন গাছ দেখিনি। ও, ওটা হলো রূপোর শিমুল গাছ। কাল রাতে ওটা হঠাৎ করেই হয়েছে। খুব সুন্দর, তাই না? রূপোর গাছ? এর কি কোনো বিশেষ কারণ আছে? এটা তো নিশ্চয়ই খুব দামি হবে। তুমি কি এর কোনো গোপন কথা জানো নাকি বৌদি? হ্যাঁ গো, চাঁদের বুড়ি আমাদের বর দিয়েছেন এই গাছে নাকি সোনার তুলো ফলবে। সেই তুলো বিক্রি করে আমরা মালার চিকিৎসা করাবো। তবে লোভ করা যাবে না। সোনার তুলো? এটা তো বিশাল ব্যাপার। ও আচ্ছা, এই সামান্য কারণে। ঠিক আছে বৌদি, আমি চলি, বাড়িতে অনেক কাজ আছে। চলি রে মালা। এই নাও, মালার জন্য কিছু ওষুধ আর বাজার এনেছি। খাবার খাইয়ে মালাকে ওষুধ খাইয়ে দিও।
আজ তোমার বোন এসেছিল গো, এসে এই গাছের কথা জিজ্ঞেস করছিল, আর আমি সব বলে দিয়েছি। গাছটা দেখে ও খুব অবাক হলো। আমি ওকে সোনার তুলোর কথা সব জানিয়েছি। এ কি করলে কবিতা? আমি তো তোমাকে বারণ করেছিলাম। যোগু যে কত লোভী তুমি জানো না। ও যদি এই কথা জেনে যায় তবে আমাদের বিপদ হবে। যাক, যা হওয়ার হবে, এখন আর চিন্তা করে কি হবে। তুমি বরং মেয়েকে ওষুধ দাও, আমি পানি নিয়ে আসি। যোগু বাড়ি নেই। মিনু দাওয়ায় হারিকেন জ্বালিয়ে যোগুর ফেরার জন্য অপেক্ষা করছে। তখনই যোগু সাইকেলে করে বাড়ি ফেরে। ওগো, তুমি বিশ্বাসই করতে পারবে না, কানাই দাদার বাড়িতে একটা অলৌকিক কাণ্ড ঘটেছে। তাদের উঠোনে একটা আস্ত রূপোর শিমুল গাছ, আর তাতে নাকি সোনার তুলো হয়। কি বলছো কি? সোনার তুলো? এ তো বিশাল ব্যাপার। কানাইয়ের মতো একটা গরিবের এত ভাগ্য। এই তুলো তো আমার চাই চাই। কি শোনালে আমায়! হ্যাঁ গো হ্যাঁ, বৌদি যে সরল সোজা, আমাকে সব বলে দিয়েছে। চাঁদের বুড়ি নাকি তাদের বর দিয়েছে, কিন্তু চাঁদের বুড়ি নাকি লোভ করতে না করেছে। ওদের বারণ করেছে, আমাদের তো নয়। লোভ না করলে আমরা কিভাবে ধনী হব বলো দেখি? এই তুলো আমাদের নিতেই হবে। কানাই একাই তুলো ভোগ করবে তা তো হতে পারে না। তুমি এখন কি করতে চাচ্ছ গো? আমরা দুজন একা গেলে কানাইয়ের সাথে পারবো না। এই বিশাল ব্যাপারটা আমি বরং মহাজনকে গিয়ে সব বলবো, আর হরিকেও ডাকবো। আমরা তিনজনে মিলে তুলো কেড়ে নেব। তুমি সাবধানে থেকো, মহাজন কিন্তু খুব লোভী আর খারাপ মানুষ। সে যদি আমাদের ভাগ না দেয়, তুমি কথাগুলো সাবধানে বলো কিন্তু। এই ঘর থেকে টর্চ লাইটটা বের করে আনো তো দেখি। টর্চ বাতি নিয়ে রাতের বেলাতেই যোগু দ্রুত মহাজনের বাড়ি যায় সব ঘটনা খুলে বলতে। মহাজন, আমার কাছে আপনার জন্য একটা বিশাল খবর আছে। এই কানাইয়ের উঠোনে রূপোর গাছ আছে। এই পূর্ণিমার রাতে নাকি সেই গাছে সোনার তুলো হয়। এই চলুন চলুন, আমরা একসাথে গিয়ে সেই তুলো নিয়ে আসি। এই সোনার তুলো এমন আবার হয় নাকি? তুই মিথ্যে বলছিস না তো? মহাজন, আমার ধরে কটা মাথা আছে যে আপনার সাথে মিথ্যে বলবো। তবে হ্যাঁ, সেই তুলোর অর্ধেক ভাগ আমায় দিতে হবে কিন্তু। সোনার তুলো? বাবা বাবা বাবা, এই তুলো তো আমি নেবই। আরে যোগু, এই পূর্ণিমা আসুক দেখি তোর কথা ফলে কিনা। বললে তো ভাগ পাবি, কি বলিস হরি? হ্যাঁ কর্তা মশাই, এখন অপেক্ষা শুধু পূর্ণিমা রাতের। এই তো কদিন পরেই পূর্ণিমা আসছে। ওগো, দেখো কত সুন্দর তুলো ফুটেছে। পুরো চাঁদ যেন এই গাছের মধ্যে এসে পড়েছে। এই তুলোগুলো দেখলে মন ভরে যায়। কত সুন্দর, সোনার মতো চকচক করছে। হ্যাঁ কবিতা, এই তুলো শুধু সোনা নয়, এই তুলো আমার মেয়ের জীবন। এই তুলোর পবিত্রতা আমাদের লোভ থেকে বাঁচাবে। পূর্ণিমা রাত তো, আর বেশি দেরি করো না, জলদি তুলোগুলো পেরে নাও। আমি তোমাকে একটা লম্বা লাঠি এনে দিচ্ছি। কবিতা উঠোনের কোণ থেকে লম্বা লাঠি এনে দেয়। কানাই লাঠি দিয়ে তুলো পেরে হাতে নেয়। সোনার তুলো তার জ্যোতি ছড়াচ্ছে। দেখো গো কবিতা, এই প্রথম সোনার তুলো দেখলাম, তবু আমার মালা মায়ের জন্য। কি কানাই, সোনার তুলো একা একা পারছিস? আমাদের ভাগ দিবি না? এই তুলো তো এখন আমাদের। তোর মতো গরিবের কাছে এত ঐশ্বর্য মানায় না। মোড়ল সাহেব, আপনারা এখানে কি করছেন? এই তুলো আমার মেয়ের চিকিৎসার জন্য। আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন না। আপনারা ফিরে যান। শত কষ্টে থাকার পরেও আপনার কাছে টাকা ধার চাইতে যায়নি। চাসনি ভালো কথা, কিন্তু তোর তোলার ভাগ তো পাবো নাকি? মহাজন, এই কথা না বাড়িয়ে তুলোগুলো ওর কাছ থেকে কেড়ে নি। এই তুলো আমাদের অনেক টাকা দেবে। আপনাকে সুদের ব্যবসা করতে হবে না। হ্যাঁ, দাঁড়িয়ে দেখছিস কে? এক্ষুনি তার হাত থেকে সোনার তুলোটা কেড়ে নে দেখি।
যোগু ও হরি জোর করে কানাইয়ের হাত থেকে তুলোগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়। কানাই ও কবিতা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। হায় সৃষ্টিকর্তা, এ কি হলো? এখন আমাদের কি হবে? মেয়েটার চিকিৎসা কিভাবে হবে? আমরা যে শেষ হয়ে গেলাম। সবই তোমার সরল বিশ্বাসের ফল গো কবিতা। এখন আমরা মেয়েকে কিভাবে বাঁচাবো? মহাজন, এবার আমার ভাগের তুলোগুলো দিন। কাল রাতে তুলো নিয়ে আসার জন্য আমিও তো অনেক পরিশ্রম করেছি, আমাকে তোর ফাঁকি দিতে পারবেন না? কি ভাগ? তুই আমার বাড়িতে কেন এসেছিস? তোর কোনো ভাগ নেই, বেট যা যা। এই তুলো আমি নিজের জোরে নিয়ে এসেছি, তোর সাহস কি করে আমার কাছ থেকে ভাগ চাইতে আসিস? বেরো বেরো এখান থেকে। হাই হাই হাই, এটা আপনি ঠিক করলেন না মহাজন। আপনার সাথে থাকাটাই আমার বড় ভুল হয়ে গেছে। আমি লোভের বশে মহাজনের সাথে হাত মিলিয়েছিলাম, মহাজন আমাকে ঠকিয়েছে, আমাকে ভাগ দেয়নি। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দাও। আমি জানতাম যোগু, লোভের ফল সবসময় এমনই হয়। তুমি লোভ করেছিলে, তাই তুমি ঠকেছ। এই তুলো আমার মেয়ের জীবনের জন্য ছিল, কোনো বিলাসিতার জন্য নয়। দাদা, আর কিছুদিন পরে আবার পূর্ণিমা আসবে, কিন্তু ততদিনে তো মালার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি মহাজনের থেকে তুলো ফিরিয়ে আনার একটা বুদ্ধি বের করো, আমি তোমাকে সাহায্য করব। ঠিক বলেছিস, মালার চিকিৎসার জন্য দেরি করা যাবে না। আমাদের এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে। মহাজনের কাছ থেকে তুলো ফিরিয়ে আনতে গেলে আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো, এখন আর সময় নষ্ট করা যাবে না। তোমার বোন জামাই যখন সাহায্য করতে চাইছে, তখন আমাদের কাজটা করতে ক্ষতি কি? ঠিক আছে, আমরা তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাই। কাছে এসো যোগু, বলি তোমায়, দেওয়ালেরও কান আছে। আহারি, চকচকে সোনার তুলো। যদি আমার হতো, বাড়িতে বউয়ের সারাক্ষণ খ্যান খ্যান সোনা লাগতো না। লোভ করা যাবে না, যার জন্য নিতে এসেছি তাকে ফিরিয়ে দিতে হবে। মহাজন, মহাজন সর্বনাশ হয়ে গেছে, এই একটা খবর দিতে এলাম। কানাই দাদা বললো, ওই তুলো যদি কানাই দাদা ছাড়া অন্য কেউ নেয়, তবে চাঁদের বুড়ির অভিশাপে তা সাধারণ তুলোতে রূপান্তর হয়ে যায়। কি বলছিস তুই? অভিশাপ? আমি তো তুলাগুলো লকারে রেখে দিয়েছি, চল তো গিয়ে দেখি। যোগু আর মহাজন আলমারির লকার খুলে দেখে সেখানে সত্যি সাধারণ তুলো পড়ে আছে। তারা যোগুর কথা বিশ্বাস করে নেয়, আর বুঝতেও পারে না যে সোনার তুলো চুরি হয়ে গেছে। হায় হায় হায়, সত্যিই তো, আমি তো বুড়ির অভিশাপের কথা জানতাম না। হায় হায় হায়, এখন কি হবে? সব পরিশ্রম বৃথা হয়ে গেল আমাদের। কি আর করার মহাজন, এই রাত দুপুরে মরা কান্না করে কোনো লাভ নেই, আমি বরং আসি গো। এ কি সর্বনাশ হলো আমার! আমার সোনার তুলো, আমার 7 রাজার ধন! হায় 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 হায়! এই দেখো কবিতা, আমাদের বুদ্ধি কাজে লেগেছে। এখন আমরা সোনার তুলো ফিরিয়ে এনেছি, এখন আর আমাদের চিন্তা নেই। এ কি, তুমি সত্যি করে দেখালে গো! আমাদের মেয়ের জীবন এখন বেঁচে যাবে। যোগু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি ভুল বুঝতে পেরেছি দাদা, লোভ করা মহাপাপ। আমি তোমাদের সাহায্য করতে পেরে খুব খুশি। সারা জীবন তো শুধু চুরিই করে গেছি, আজ ভালো একটা মানুষের উপকারে আসতে পেরে আমারও বেশ খুশি লাগছে গো কানাইদা। পরের দিন সকালে কানাই সোনার তুলো বিক্রি করে প্রচুর টাকা পায় এবং কবিরাজের কাছ থেকে মালার জন্য মহৌষধ কিনে আনে। এই নাও, আমি মালার জন্য মহৌষধ কিনে এনেছি, আর এই টাকা দিয়ে আমি যোগুকেও তার ন্যায্য কিছু টাকা দিয়ে দেব। আমাদের এখন আর কোনো অভাব থাকবে না।
আমাকে টাকা দেওয়ার দরকার ছিল না দাদা। আমি তো পাপের প্রায়শ্চিত্ত করেছি মাত্র, তবুও তুমি দিলে, অনেক ধন্যবাদ। তুমি ঠিকই বলেছো যোগু, তোমার মন আজ পরিষ্কার। এখন এসো, আমার মালাকে ওষুধ খাওয়াই, সব চিন্তা শেষ হোক। মালা মা, দেখি এক হা কর তো। বাবা, মা, আমি একদম সুস্থ হয়ে গেছি। আমার আর একটুও জ্বর নেই। আমি আবার খেলা করতে পারবো। তোমার জন্য আমি সুস্থ হতে পেরেছি বাবা। হ্যাঁ রে মা, তুই সুস্থ হয়েছিস সেটাই আমাদের সবচেয়ে বড় ঐশ্বর্য। সবটাই চাঁদের বুড়ির জন্য। বাবা, যিনি আমাকে এই রোগ থেকে বাঁচালেন সেই বুড়িমাকে আমি একবার দেখতে চাই। যিনি আমাদের জন্য এই রূপোর গাছ দিলেন তাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে সোনা, আজ রাতে তোকে সেই চাঁদের বুড়ির সাথে দেখা করাবো। হ্যাঁ চাঁদের বুড়িমা, আপনি দয়া করে একবার আসুন। আমার মেয়ে আপনাকে একবার দেখতে চাই। আপনি আমাদের উপর খুব দয়া করেছেন। আজ আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ। কানাই, তোর মেয়ে সুস্থ হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি রে। বুড়িমা, তুমি আমাকে সুস্থ করে দিয়েছো। তুমি আমাদের সত্যিকারের বন্ধু। তোমার জন্য আমি আবার বাবার সাথে গল্প করতে পারছি। বুড়িমা, আমাদের আর এই রূপোর গাছ লাগবে না। আমার কাছে এখন যথেষ্ট টাকা আছে। আমি শুধু আমার মেয়ের জীবন বাঁচাতেই ওই সোনার তুলো ব্যবহার করেছি। তাছাড়া এ গাছ আমাদের ভালোবাসার পরিশ্রমের কাছে বড়ই তুচ্ছ। আমি জানতাম তোর মতো একজন ভালো মানুষ কখনো লোভী হতে পারে না। আমি এই গাছ নিয়ে নিচ্ছি, কিন্তু তোর মেয়েকে আমি উপহার স্বরূপ কিছু সোনার তুলো দিয়ে যাচ্ছি। এই তুলো দিয়ে তোরা কাঁথা বানিয়ে বিক্রি করতে পারবি, যা অনেক টাকা দিয়ে মানুষ কিনবে। বুড়িমা, আমরা আপনার কথা কখনোই ভুলবো না। এই গাছ পেয়ে কিছুদিনের মধ্যে অনেক কিছু শিখতে পারলাম। আমরা এখন থেকে গরিবদের সাহায্য করব। শুধু তাই নয়, এই তুলোর কাঁথা বিক্রি করে আমি কবিরাজ মশাইয়ের হাতে টাকা তুলে দেব, যেন সব রকমের ঔষধ তিনি রাখতে পারেন এবং মালার মতো কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করতে পারেন। তোর কথা শুনে আমি খুব খুশি হলাম রে কানাই। এরকম চিন্তা যদি সকলেই করত তবে পৃথিবীটাই এক স্বর্গ হয়ে যেত রে। ও বুড়িমা, শুনেছি চাঁদে তুমি সুতো বুনো। আমার চাঁদে নিয়ে সুতো বোনা শেখাবে একদিন? নিয়ে যাব রে। এখন আমি আসি। ভালো থাকিস তোরা। এখন উঠান আবার ফাঁকা হয়ে গেল। কই রে মা, দেখি একবার সোনার তুলো। না না, দেখাবো না। তুমি সবাইকে বলে দেবে আগের মতো। দুষ্টু মেয়ের কথা শোনো।